চীনের বক্সার বিদ্রোহের পটভূমি ও ফলাফল আলোচনা করো। দেখে নেব আজকের এই প্রশ্নের একটি নমুনা উত্তর। চীনের মাটিতে যে সমস্ত জঙ্গি গণবিদ্রোহের অভ্যুত্থান ঘটেছিল তার মধ্যে অন্যতম একটি হল 1899 সালে সংঘটিত বক্সার বিদ্রোহ। মূলত চীনের ইতিহাসে এই বিদ্রোহই ছিল প্রথম জাতীয়তাবাদী বিদ্রোহ। এই বিদ্রোহ পরিচালিত হয়েছিল আই হো চুয়ান নামক একটি গুপ্ত সমিতির মাধ্যমে। চীনা ভাষায় চুয়ান কথার অর্থ হল মুষ্টিযুদ্ধ। এই সমিতির সদস্যরা মুষ্টিযুদ্ধ শিক্ষা করত এবং চলাফেরায় সময় সর্বদা হাত মুষ্টিবদ্ধ করে রাখত। এ থেকে এই আন্দোলনের নাম হয় বক্সার বা মুষ্টিযোদ্ধাদের আন্দোলন। ঐতিহাসিকেরা একটি বিষয়ে মোটামুটি সুনিশ্চিত যে বক্সার বিদ্রোহ ছিল মূলত বিদেশি বিরোধী অভ্যুত্থান। বিদ্রোহীদের মূলত উদ্দেশ্য ছিল বিদেশিদের চীন থেকে বিতাড়িত করে চীনের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করা। প্রতিটি অভ্যন্তরীণ বিষয়ে পাশ্চাত্য শক্তিবর্গের হস্তক্ষেপ এবং অর্ধ শতাব্দী ধরে বিদেশিদের সদম্ভ উপস্থিতি চীনের মানুষকে পীড়িত করেছিল। সাম্রাজ্যবাদী শক্তিবর্গ চীনে যে নির্লজ্জ লুণ্ঠনের নীতি গ্রহণ করেছিল তারই প্রতিক্রিয়া হিসাবে চীনের অর্থনীতি মারাত্মক রকমের ক্ষতিগ্রস্ত হয়েছিল। স্বাভাবিকভাবেই চীনারা বিদেশিদের বিরুদ্ধে প্রতিশোধ প্রবণ হয়ে উঠেছিল এবং বিদেশিদের বিরুদ্ধে তাদের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছিল। এই পটভূমিকার সাথে অবশ্যই যুক্ত হয়েছিল কতকগুলি সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় কারণ এবং তারই পরিপ্রেক্ষিতে চীনে দেখা দিয়েছিল বক্সার বিদ্রোহ। 1858 খ্রিস্টাব্দে সম্পাদিত টিয়েনসিনের সন্ধি দ্বারা খ্রিস্টান মিশনারিরা চীনের অভ্যন্তরে প্রবেশ করার অনুমতি পায় এবং 1860 খ্রিস্টাব্দে পিকিং সন্ধি দ্বারা তারা চীনে জমিজমা ক্রয় বিক্রয়ের অনুমতি লাভ করে। তারা ছলে বলে কৌশলে নানাভাবে গরিব চীনাদের খ্রিস্ট ধর্মে দীক্ষিত করতে থাকে। ধর্মান্তরিত চীনারা ইউরোপীয় বেশভূষা ও আচার আচরণ গ্রহণ করে নিজেদের শ্রেষ্ঠত্ব জাহির করতে থাকে এবং চিরাচরিত চৈনিক সভ্যতার নিন্দায় মুখর হয়। এর ফলে চীনা সমাজের সংহতি বিনষ্ট হয় এবং ধর্মান্তরিত খ্রিস্টান ও মিশনারিদের প্রতি সাধারণ চীনাদের মনোভাব প্রচণ্ড বিদ্বেষপূর্ণ হয়ে ওঠে। এই মনোভাব থেকেই তারা ধর্মান্তরিত খ্রিস্টান ও মিশনারিদের উপর আক্রমণ চালাতে থাকে এবং বিদেশিদের দ্বারা প্রতিষ্ঠিত গির্জা, ব্যাংক, হাসপাতাল, বিদ্যালয়, রেলপথ প্রভৃতি ধ্বংসে উদ্যোগী হয়। ঐতিহাসিক ইমানুয়েল সু বলেন যে প্রচলিত ধর্মমতের বিরুদ্ধচারণকারী ধর্ম হিসাবে খ্রিস্ট ধর্মই চীনের বিদেশি বিরোধিতার মূল কারণে পরিণত হয়েছিল। 1897 থেকে 98 খ্রিস্টাব্দ নাগাদ বিদেশি শক্তিবর্গ যখন চীনকে নিজেদের প্রভাব অধীন অঞ্চলে ভাগ করে নেয় তখন চীনারা স্বাভাবিকভাবেই নিজেদের স্বাধীনতা লুপ্তির আশঙ্কায় আশঙ্কিত হয়ে ওঠেন। চীনের সংস্কার আন্দোলনের নেতা কাং উই ওয়েই 1898 17 এপ্রিল জাতীয় সুরক্ষা সমিতির সদস্যদের সামনে একটি বক্তৃতা দিয়ে বলেছিলেন, এইভাবে বিদেশি অনুপ্রবেশ চলতে থাকলে চীন অচিরেই বার্মা, আন্নাম, ভারতবর্ষ বা পোল্যান্ডের মতো একটি পরাধীন দেশে পরিণত হবে। প্রগতিশীল বুদ্ধিজীবীরা একটি প্রাতিষ্ঠানিক সংস্কারের মধ্য দিয়ে সাম্রাজ্যবাদের অনুপ্রবেশ রোধ করতে চেয়েছিলেন, কিন্তু চীনের সাধারণ মানুষ সাম্রাজ্যবাদের প্রতি তীব্র ঘৃণা থেকেই বিদেশিদের হত্যা করতে আরম্ভ করেন। 19বিংশ শতাব্দীর শেষ দিকে জনসংখ্যা বৃদ্ধি চীনের কৃষি সংকট বাড়িয়ে তুলেছিল। 1873 থেকে 93 খ্রিস্টাব্দের মধ্যে চীনের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছিল প্রায় 8%, অথচ একই সময়ে চীনের কৃষিযোগ্য জমির পরিমাণ বেড়েছিল মাত্র 1%। জনসংখ্যা বৃদ্ধির অনুপাতে কৃষি জমির পরিমাণ বৃদ্ধি অত্যন্ত নগণ্য হয়েছিল, ফলে জমিতে ভিড় উপচে পড়ে এবং চাষিদের কৃষি পরিমাণ বা কৃষি জমির মাপ ক্রমশ ছোট হতে থাকে। তৎকালীন চীনে কৃষিতে পুঁজি বিনিয়োগ ছিল অত্যন্ত সামান্য, ফলে উন্নত মানের সার, বীজ বা প্রযুক্তিবিদ্যার সাহায্যে কৃষি উৎপাদন বৃদ্ধি করা সম্ভব ছিল না। ভাড়াটে চাষিদের উৎপাদনের অর্ধেক বা কোনো কোনো ক্ষেত্রে 8/10 পর্যন্ত কর দিতে হতো। এতে একজন ভাড়াটে চাষির পক্ষে তার পরিবারের ভরণ পোষণ করা অতি কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। তারা তখন মহাজনের দ্বারস্থ হতে বাধ্য হতেন এবং ঋণের ভারে জর্জরিত হতেন। কিছুদিনের মধ্যেই তাদের ভূমিচ্যুত হতে হতো। 1898 খ্রিস্টাব্দ নাগাদ এই ভূমিহীন চাষি ভবঘুরে ভিখারিরা সংখ্যা চীনের অধিকাংশে পরিণত হয়। এরাই পরবর্তীকালে এই বক্সার বিদ্রোহে সামিল হয়। দেখে নেব পরবর্তী প্যারা। বিদেশি পণ্যে চীনের বাজার ছেয়ে যায়। বিদেশি বস্ত্র চীনা বস্ত্রের 1/3 মূল্যে পাওয়া যেতে থাকে।
ফলে অসম প্রতিযোগিতার সামনে চীনা হস্তশিল্প ভেঙে পড়ে। তাইপিং পরবর্তী যুগে চীনের বাজারে বিদেশি পণ্যের অনুপ্রবেশ ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। চীনে বিদেশি পুঁজির অনুপ্রবেশ ঘটতে থাকে। ফলে চীনের আর্থিক স্বাধীনতা ব্যাহত হয়। সরকারি বাজেটে ঘাটতির পরিমাণ বৃদ্ধি পায়। সেই ঘাটতি মেটাতে সরকার করের পরিমাণ বৃদ্ধি করে। কর ভারে জর্জরিত সাধারণ মানুষ হয় অবৈধ কাজে যুক্ত হয় কিংবা কোনো গুপ্ত সমিতির সঙ্গে নিজেদেরকে যুক্ত করে। এইভাবে সাম্রাজ্যবাদ চীনের সাবেকি হস্তশিল্পকে কেবল ধ্বংস করেনি, চীনের প্রথাগত কৃষি অর্থনীতিকে পুরোপুরি পঙ্গু করে দিয়েছিল। প্রাকৃতিক বিপর্যয় চীনের অভ্যন্তরীণ সংকটকেও বেশ কিছুটা ঘনীভূত করতে সাহায্য করেছিল। 1852 খ্রিস্টাব্দে ইয়েলো নদীর হুনান থেকে শান্টুং এর দিকে গতি পরিবর্তন করে। 1882 খ্রিস্টাব্দের পর থেকে শান্টুং অঞ্চলে মাঝে মাঝে বন্যা হতে থাকে। 98 খ্রিস্টাব্দে এক বিধ্বংসী বন্যার ফলে শান্টুংয়ের প্রায় শতাধিক গ্রাম ক্ষতিগ্রস্ত হয়। সেচুয়ান, কিয়াংসি, কিয়াংসু, আনহুই প্রভৃতি অঞ্চলও অনুরূপ বিধ্বংসী বন্যার শিকার হয়। 1898 খ্রিস্টাব্দে উত্তর চীনে মারাত্মক খরা দেখা দেয়। এই প্রাকৃতিক বিপর্যয়ের ফলে চীনের জনসাধারণের অবস্থা সঙ্গীন হয়ে ওঠে। এই অবস্থায় চীনের কুসংস্কারচ্ছন্ন পণ্ডিতেরা এবং রাজপুরুষেরা প্রচার করতে থাকেন যে বিদেশি খ্রিস্ট ধর্মের কুপ্রভাবের ফলেই এমন অবস্থা হচ্ছে, তাই তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। সূচনা পর্বে এই আন্দোলন ছিল মাঞ্চু বিরোধী, বিদেশি বিরোধী এবং খ্রিস্টান বিরোধী। এ সময় তাদের ধ্বনি ছিল চিংদের বিতরণ করো, বিদেশি শয়তানদের ধ্বংস করো। কিছুদিন পর তাদের ধ্বনি পরিবর্তিত হয়। তারা বলতে থাকে চিং সরকারকে মজবুত করো, বিদেশিরা নিপাত যাক। বিদ্রোহীদের লক্ষ্য পরিবর্তনের ব্যাপারে চীনের বিধবা সম্রাজ্ঞী জুসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। রাজদরবারের সাহায্যপুষ্ট বিদ্রোহীরা নির্বিচারে নারী পুরুষ সহ দেশীয় খ্রিস্টান, বিদেশি ও খ্রিস্টান ধর্মযাজকদের হত্যা করতে থাকে। তাদের আক্রমণে রেলপথ, টেলিগ্রাম, গির্জা, বিদেশি কায়দায় নির্মিত ঘরবাড়ি সবকিছু ধ্বংসপ্রাপ্ত হয়। গ্রামাঞ্চলে ধর্মান্তরিত খ্রিস্টানদের জীবন সম্পত্তির উপর প্রবল জনরোষ নেমে আসে। বিদ্রোহীরা টিয়েনসিন ও রাজধানী পিকিং দখল করে। 6 সপ্তাহ অবরোধের পর ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্স, জার্মানি, জাপান সহ এই বিদ্রোহ দমনে অগ্রসর হয়। শেষ পর্যন্ত এই বিদ্রোহ ব্যর্থ হয় এবং এর উপর অর্থাৎ চীনের উপর চাপিয়ে দেওয়া হয় চুক্তি, যা কিনা বক্সার প্রোটোকল নামে পরিচিত। তো এই চীনের ইতিহাসে এই বক্সার বিদ্রোহের বিভিন্ন কারণে ব্যর্থ হয়েছিল ঠিকই, কিন্তু এর গুরুত্ব ছিল অপরিসীম। তো নিম্নে এই গুরুত্বটা আমি আলোচনা করলাম, তোমরা দেখে নাও।